আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমার আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি একদম লাস্ট মোমেন্টে আমরা যারা হচ্ছে বেসিক্যালি যেই ব্যাচটাকে একদম ভুলে গেছি বা যে ব্যাচের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা আছে কি নাই এরকম একটা চিন্তা আমরা অলরেডি মাথায় নিয়ে ফেলছি যে ওদের দিয়ে কোনো কিছু হবে না, এরকম করেই সে ব্যাচটুকুর প্রতি আজকে আমার কথা। যদিও প্রশ্ন আসতে পারে এরকম, শুধু কি ২৪ ব্যাচ নাকি হচ্ছে আমাদের ২৫ ব্যাচেরও তো হচ্ছে অনেকখানি সুযোগ এখানে আর থাকতেছে না। ওকে, লেটস স্টার্ট অ্যাবাউট প্রথমত আমাদের ২৪ ব্যাচের কথা। ২৪ ব্যাচের কথা এখানে বলার পর হচ্ছে অধিকাংশ স্টুডেন্টদের একটা সাধারণ চিন্তা থাকবে যে ভাইয়া ২৪ ব্যাচে কি কেবলমাত্র হচ্ছে ভিকটিম নাকি ২৫ ব্যাচও এখানে হচ্ছে কিছু একটা করতে পারবে। সত্য কথা বলতে যেটা ২৪ ব্যাচের এই টোটাল অ্যাডমিশন জার্নিটুকুতে তারা ফার্স্ট টাইম ট্রাই করলো, সেকেন্ড টাইম ট্রাই করলো এবং মোটামুটি মেজরিটি পার্সনদের হচ্ছে এই জায়গাতে এখন কোনো প্রকারই একটা ভালো ফলাফল কিংবা হচ্ছে ভালো একটা জায়গায় সিট তারা হচ্ছে দখল করতে পারেনি। এর মধ্যে অনেকে অনেকের মতো করে চেষ্টা করতেছে এবং তাদের চেষ্টার হচ্ছে সর্বশেষ একটা অপশন হচ্ছে আমাদের ৭ কলেজ, বা যদিও ৭ কলেজ এখন না বলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখানে বলা যায়। একই সাথে যদি হচ্ছে আমি আরও কিছু এখানে অ্যাড করি, সেই আরও কিছু অ্যাড করার জায়গাটুকু হচ্ছে ২০২৫ ব্যাচ। এখানে ২৫ ব্যাচেরটা হচ্ছে আমি আলাদা করে লিখলাম কেন? লিখার মেইন রিজন হচ্ছে ২৪ ব্যাচের হচ্ছে বলতে গেলে এখন একদম লাস্ট মোমেন্টে বা অনেকটা ব্যাপারটুকু এরকম দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আমার আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি ২৪ ব্যাচের একদম লাস্ট মোমেন্টে ও এখন কি করবে বা ওর এখন করণীয় কী? এবং একই সাথে হচ্ছে ২৫ ব্যাচের আপকামিং টাস্ক বা কাজগুলো কি, কি হতে পারে সেই জিনিসটুকু বলে দেওয়া। প্রথমত ২৪ ব্যাচের হিসাবেই আসি। ২৪ ব্যাচ যখন সবগুলো পরীক্ষা দিয়ে ফেললো, এখানে মেজরিটি হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে এই অডিয়েন্সটুকু থেকে আমরা বা তারা আমাকে রিচ করবে, তখন দেখা গেছে যে তারা সবাই কোনো না কোনো দিক থেকে হচ্ছে কোনো না কোনো প্ল্যাটফর্মে তারা ক্লাস করে আসছে। হোক সেটা অনলাইন অথবা সেটা হোক অফলাইন। ক্লাস করে ফেলছে। এমনকি অনেকে ১টা, ২টা, ৩টা কোচিংয়ের সাথেও কানেক্টেড ছিল। এক্সাম দিছে। সবকিছু মিলিয়ে একটা শেষ মোমেন্টে এসে সে কিছু, কিছু জায়গায় ধরা খাইছে। এবং মেইন কোয়েশ্চেন এখন রেইজ হইছে যে আমি এখন কি করব? আমি কি এখন হচ্ছে ৭ কলেজের জন্য বা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমি বসে থাকব? নাকি আমি প্রাইভেটের জন্য হচ্ছে সুইচ করব? এই যে একটা কথা এখানে চলে আসে, আমি প্রাইভেটের জন্য সুইচ করব। এই প্রাইভেটে সুইচ করার মতো ক্যাপাবিলিটি আমাদের অনেক ফ্যামিলির হচ্ছে অ্যাকচুয়ালি নাই। মানে আমরা যারা হচ্ছে মিডল ক্লাস কিংবা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির, তাদের পক্ষে অবশ্যই মোটামুটি ৩ মাস ৪ মাস পর, পর প্রাইভেটে এত টাকা হচ্ছে দেওয়ার মতো সিচুয়েশন আমাদের হচ্ছে না। তাহলে আল্টিমেটলি আমার অপশনটা কোথায় আছে? এই সেন্ট্রাল ইউনিভার্সিটির। এখন আমি সায়েন্স পারপাজে যদি এখানে বলে থাকি, সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ৭ টা ক্যাম্পাসকে আমরা হচ্ছে নোটিফাই করি, এই ৭ টা ক্যাম্পাসে অ্যারাউন্ড ৪,৭০০ প্লাস সিট গত বছরের হিসাব অনুযায়ী আছে। কত হাজার বললাম? ৪,৭০০ প্লাস। ঠিক আছে? তো ৪,৭০০ প্লাস সিট, এটার জন্য কিন্তু মেজরিটি পোর্শনই হচ্ছে কি আমাদের এই ২৪ ব্যাচ এখানে প্রস্তুত হচ্ছে। এখন এখানে কারো কোর্সের সাথে থাকা না থাকা বা কানেক্টেড হওয়া না হওয়াটা ইস্যু না। ইস্যু হচ্ছে তোমরা সবাই অলরেডি হচ্ছে ১ বার ২ বার করে হচ্ছে এক্সাম দিয়ে ফেলছো। ১ বার ২ বার করে তোমার পুরো হচ্ছে কোর্স শেষ করছো এবং তোমরা যত জায়গায় হচ্ছে পরীক্ষা দিছো, ২ টা সেশন আরকে আমি হিসাব করলাম ২৪ এবং ২৫। ২৪ এ তোমরা তোমাদের ফার্স্ট টাইমে ছিলা। ওখানে হচ্ছে ২৩ এর সেকেন্ড টাইমাররা ফাইট করছে। তুমি ২৫ এ আসছো, তখন ২৫ এর ওদের সাথে ফাইট করে তোমার জায়গাটুকু নিতে হইছে। এখন অধ্যাদেশের কথা চলে আসছে এবং আনুষঙ্গিক আরও অনেক কিছুই এখান থেকে যেকোনো উপায়ে হোক আমাদের একটা পরীক্ষার প্রস্তুতি এখানে চলে আসছে। তার মধ্যে কয়েকদিন আগে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা গেল, যেখানে প্রতিটা সিটের বিপরীতে মাত্র ২ জন স্টুডেন্ট এখানে পরীক্ষা দিছে। মাত্র ২ জন। এদের মধ্যে অনেকের চয়েস লিস্টে আসে নাই। অনেকে হচ্ছে গিয়া সরাসরি চয়েস লিস্টে চলে আসছে এবং এদের হিসাবটা আসলে কি দাঁড়াইছে? এদের হিসাব হচ্ছে যে আমি কোনোভাবে ন্যাশনালে ভর্তি হয়ে থাকি। পরবর্তীতে ডিসিইউতে বা ৭ কলেজে বা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেখানেই বলা হোক না কেন, আমাদের একটা সিট হয়ে গেলে আমরা ভর্তিটা ক্যানসেল করে সেখানে চলে আসবো। কারণ তোমার হাতে ভাই যদি প্রাইভেটের অপশনটা আসলেই না থাকে, তোমার ফ্যামিলি যদি ক্যাপাবল না হয়ে থাকে, তোমার ২৪ ব্যাচের আল্টিমেট অপশন হচ্ছে এখন সেন্ট্রাল ইউনিভার্সিটির পিছনে ফোকাস করা। এবং আমরা যখন হচ্ছে কেবল সায়েন্স প্রেক্ষাপটে এখানে যাইতেছি, কমার্স এবং আর্টসের যদি আমি টোটাল কাউন্ট এখানে আনি, তাহলে হচ্ছে ভাইয়া ১১,০০০-এর মতো সিট। যদিও আমাদের ভিসি স্যার সেখানে হচ্ছে একটা আলাপ আলোচনাতে হচ্ছে বলেছিল এই বছর সিটটা একটুখানি কমতে পারে। যদিও ইটস নট সিওর। এটা কোনো না কোনোভাবে হচ্ছে আমরা জানতে পেরেছি বা বলেছে বা যেকোনো উপায়ে হোক। এখন কমুক, বাড়ুক, যাই কিছুই করুক, আমি ধরে নিলাম অন এভারেজ আমাদের সিট থাকলো কত? ১০,০০০।
তো 10,000 সিটের মধ্যে আমি যদি সায়েন্সের 4,700 না বলে ভাইয়া 4,500 সিটও এখানে আমি বলে থাকি, যে কোনো উপায়ে 4,500 সিট আমার এখানে আছে, এবং তোমরা যদি হচ্ছে পরিপূর্ণভাবে এখানে পড়াশোনা করে থাকো, আমার মনে হয় সেটা ফার্দার তোমার জন্য ভালো কিছুই হবে। এবং 7 কলেজের যারা বর্তমান স্টুডেন্টরা আছে, বারবার 7 কলেজ বলার একটাই কারণ, এটা বলেই এতদিন পর্যন্ত আমাদের অভ্যস্ততা কি ছিল। তো সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজের যে এতগুলা জিনিস আমরা হচ্ছে আলাপ আলোচনা করলাম, এই আলোচনাটুকু হচ্ছে অ্যাকচুয়ালি কেন তুমি 24 ব্যাচের ওরা এইটাতে ফোকাস করবা, মানে তুমি কেন পরীক্ষা মানে দিব কি না এই টাইপের প্রশ্ন আসার তো ভাইয়া কোনো কারণই নাই। আমি অবশ্যই পরীক্ষা এখানে দিব, এবং কেন পরীক্ষা দিব না এটার ব্যাখ্যা আমি তোমাকে 2টা প্রশ্নের উত্তর আমি একসাথে বলে ফেলছি, যে আমাদের প্রাইভেটটাকে আমি যদি ফোকাস করতে না পারি, তার মানে ডেফিনেটলি আমাকে অবশ্যই কি সেন্ট্রাল ইউনিভার্সিটির দিকে যেতে হবে। এবং আরেকটা সুন্দর প্রশ্ন হচ্ছে ভাইয়া, পরীক্ষা কবে হবে? এইটা ভাইয়া তুমি আমি কেউ জানি না, যদিও আপৎকালীন কথা হিসেবে এরকমভাবে ছিল যে জুনের মিডল উইকের দিকে পরীক্ষা হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা বা এরকম একটা কথা বাতাসে ঘুরে বেড়াইছে। তাহলে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য আমি আলটিমেটলি ধরে নিতে পারি আমাদের হাতে মাসখানেক পরিমাণ সময় আছে। তাহলে কবে পরীক্ষা হচ্ছে? অ্যারাউন্ড আমি ধরে নিই যে জুন, ধরো মিডল সিচুয়েশনে, মিডল উইক। তো মিডল উইকে যখন আমি এক্সাম দিচ্ছি, মিডল উইকে যখন আমার এক্সামটুকু এখানে হয়ে যাচ্ছে, তা আমার এখন চিন্তা হচ্ছে আমার পড়াশোনার ক্রাইটেরিয়াটা এখন কিভাবে আমরা করতে পারি। সায়েন্সের স্টুডেন্ট হিসেবে পড়াশোনার ক্রাইটেরিয়াতে যদি আমরা যাই, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পিসিএমবি এগুলোর প্রতি আমাদের ফোকাসটুকু এখানে রাখা দরকার। অনেকের আছে 4 সাবজেক্টের পরিবর্তে তারা বাংলা বা ইংরেজি দাগানোর একটা মানসিক চিন্তাভাবনা অলরেডি করে ফেলে। তো আমার কথা হচ্ছে, তুমি পারতপক্ষে হচ্ছে ওই চিন্তায় যাইও না। আর যদি তোমার একান্তই যেতে হয়, তাহলে টেকনিক্যালি তুমি এখনই সিদ্ধান্ত নাও যে তুমি আসলে কি কি দাগাবা। তাহলে আমাদের পিসিএমবির হিসাব যদি আমরা এখানে করি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এই 4টা জিনিস দাগানোর পরেও তুমি হচ্ছে বাংলা এবং ইংলিশ এই জিনিসগুলো অপশন হিসেবে পাচ্ছ তোমার 4 সাবজেক্টের এক্সচেঞ্জে। তাহলে 25 মার্কের করে যে কোশ্চেনগুলো আমাদেরকে এখানে দেয়, তুমি 7-8 বছরের কোশ্চেন ব্যাংক সলভ করো। তুমি প্রয়োজনে ভাইয়া কোথাও কোনো কোর্স কিনো না, কোনো সমস্যা নাই। আমি তোমার সামনে আজকে দাঁড়াইছি কোর্স বেচার জন্য না। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে আমি কোর্স বেচার জন্য অবশ্যই দাঁড়াই, বাট আমি যখন জানবো যে তোমার কোর্স না কিনলেও তোমার হবে, বা যারা হচ্ছে অলরেডি কয়েক জায়গায় পড়ছো, এত টাকা খরচ করে করছো, এখন তোমার জন্য আলটিমেটলি হিসাবটা কি, আমি একদম টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ আলাপ আলোচনা করে আমি কোশ্চেন ব্যাংক সলভ করব, বিভিন্ন রিলেভেন্ট থিওরিগুলো আমি পড়বো, দেখবো তোমার এক্সামটা সুন্দরভাবে তুমি দিয়ে আসতে পারবা। আর এরপরেও যদি কারো কোনো কোশ্চেন বা মনে করো থাকো যে না ভাই আমি একবার পড়লে বা ডিসিওর জন্য আমার কিভাবে পড়তে হবে এমন কোনো আইডিয়া আমাদের নাই, তাহলে আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি। আমার মাত্র 899 টাকার কোর্স, এই 899 টাকার মধ্যে তুমি এক্সামও দিতে পারবা, আমাদের কন্টেন্ট শিটও তুমি পাবা, একই সাথে হচ্ছে তুমি রেগুলার একদম থিওরি বেসিসের টপ টু বটম ক্লাস তুমি পেয়ে যাবা। তো যারা 24 ব্যাচের আছো এবং একই সাথে যারা 25 ব্যাচের সেকেন্ড টাইমের জন্য তোমরা রেডি হইতেছো, তোমরা একটা পরীক্ষা দিয়ে এখানে অ্যাডমিটেড হয়ে তারপর ফুল স্কেলে তুমি নাইমা যাও, তখন দেখা যাবে যে না, তুমি কনফিডেন্সটা একটুখানি বুস্ট হওয়ার কারণে আপকামিং যতগুলো এক্সাম আছে সেই এক্সামগুলো তুমি দিতে পারবা। এবং সর্বশেষ কথা আমার 24 ব্যাচ নিয়ে, এই 24 ব্যাচের আমার লাস্ট অপশন হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঠিক আছে? সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আরও যদি কোনো পরামর্শ থাকে, কোনো রিলেভেন্ট কোনো থিম যদি তোমরা জানতে চাও, কোনো টপিক যদি তুমি জানতে চাও, একই সাথে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট বক্সে প্রশ্নটুকু করতে ভুল করো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।